হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের উপরে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 11 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে স্কুল নাম্বার 10 অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি, প্লিজ তোমরা প্লে লিস্টে চলে যাও, সেখানে পরপর আমার সাজানো রয়েছে ভিডিওগুলো দেখে নাও। আজকে আমরা স্কুল নাম্বার 11-এর 1 নাম্বার এবং 2 নাম্বারের যত প্রশ্ন আছে সমস্ত কিছু ডিটেল অ্যানালাইজ করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কোশ্চেনগুলো কিন্তু আমার এইভাবে পরপর আমি লিখে রেখেছি, তোমরা বইটা বের করে রাখতে পারো। কিন্তু একটা কথা বলবো, মন দিয়ে ভিডিওটি শোনো। প্রত্যেকটার পিডিএফ তোমরা পেয়ে যাবে নিচের লিঙ্কে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আমি যে অঙ্কগুলো করছি সেগুলো সমস্ত কিছুর পিডিএফ কিন্তু আমি ওইখানে আপলোড করে দিই। ওকে, সেখান থেকে ডাউনলোড করে নিবে। তো শুরু না করে আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। বলছে 1 নম্বরের, বলছে বার্ষিক 5% হারে 5,000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অনুপাত কত হবে। দেখো, বার্ষিক 5% হার সুদে বলেছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে আর দেওয়া আছে কত আমাদের 5%। ইয়েস অর নো? চক্রবৃদ্ধি সুদের হারও হতে পারে, ওটা সরল সুদের হারও হতে পারে। বলছে 5,000 টাকার, মানে আসল দেওয়া আছে আমাদের 5,000 টাকা। ঠিক, টাইম দেওয়া আছে বলো টি, সময় 1 বছর। ওকে, 1 ইয়ার দেওয়া রয়েছে। বলছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অনুপাত কত হবে। তোমাদের আমি বলে দিই যে কোনো টাকা একটা নির্দিষ্ট হার সুদে যদি রাখা হয়, তার 1 বছর পরে কিন্তু সরল সুদ যা হয়, চক্রবৃদ্ধি সুদ ও একই হয়। ওকে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যদি একই হয়ে যায়, তার মানে তাদের অনুপাত কত হবে, 1:1 হয়ে যাবে। ঠিক, তাহলে 1:1 কেন হচ্ছে, কারণ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সবসময় 1 বছরে, যদি বার্ষিক সরল সুদের হার দেওয়া থাকে 1 বছরে, কিন্তু ওটা সেমই হয়। ওকে, তাই যে টাকাটা হবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, তাদের যদি অনুপাত করে দাও, তাহলে কিন্তু সেটা কেটে গিয়ে 1:1 হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের তো ডিটেল বলবো, কারণ আমার কাছে তোমরা পড়ছো, মানে কি আমার কাজ হচ্ছে আমি তোমাদের একদম ডিটেল বুঝিয়ে দেওয়া, অ্যানালাইজ করে দেওয়া। এটা হচ্ছে তোমরা মনে রাখো শর্ট কোশ্চেন হিসেবে। ঠিক আছে, এবারে দেখো এখানে R% মানে 5% হার সুদে পি টাকা, অর্থাৎ 5,000 টাকা 1 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো। পি ইন্টু 1+r/100 হোল টু দা পাওয়ার n মাইনাস পি দিলেই আমার এটা কি ছিল, সমূল চক্রবৃদ্ধি। যেই আমি মাইনাস করে দিয়েছি, টোটাল হয়ে গেছে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি কত বলো, 5,000 টাকা। ইয়েস অর নো? তাহলে 5,000 যদি আমি দুটোতেই রয়েছে পি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে কি 1+r/100 হোল টু দা পাওয়ার n। n মানে কত, 1। আমি আর এর জায়গায় মানটা, ভ্যালুটা বসিয়ে দিব। আর এর জায়গায় কত বসাবো আমি, আর এর জায়গায় বসাবো আমি 5%। ঠিক, তাহলে 5/100 হোল টু দা পাওয়ার 1 - 1, কারণ ই আমি কমন নিয়ে নিচ্ছি 5,000। ওকে, তাহলে 5,000 ইন্টু 1 রয়েছে, মানে 1+5/100 -1, -1 +1 কেটে দাও, তাহলে পড়ে থাকবে কত, 5,000 ইন্টু 5/100। ঠিক, তাহলে দেখো 100 এর শূন্য যদি কেটে দিই, পড়ে থাকবে 225। 5×5 = 25, অর্থাৎ 250 টাকা হচ্ছে কি আমাদের কি বেরোলো, চক্রবৃদ্ধি সুদ বেরোলো। কিন্তু সরল সুদ কত হবে আমাদের, সরল সুদ, সরল সুদের সূত্র কি, PRT/100। ঠিক, তাহলে PRT/100 যদি হয়, কত লিখবো আমি, পি 5,000, আর কত আমাদের 5,000 লিখবো, আর কত রয়েছে 5, টি কত রয়েছে 1/100। এই টাকাটা হচ্ছে আমাদের সরল সুদ। শূন্য কেটে দাও, তাহলে পড়ে থাকবে 50 × 5, 5×5 = 25, 250 টাকা। তাহলে দেখো দুজনের কিন্তু অনুপাত আমরা পেয়ে গেলাম কি বলতো, 250। এখানেও কত পেলাম আমি, 250। তাহলে সেম যেহেতু হয়েছে, এদের অনুপাত করলে কত হবে, 250 অনুপাত 250, কাটাকাটি হয়ে গেলে কত হবে বলো এখানে, 1:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হবে কোনটা আমাদের, 1:1। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 2-এর দাগ। বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। বলছে কোনো একটা গ্রামে
বর্তমান জনসংখ্যা পি বলে দিয়েছে, ঠিক আছে। আমি জানি না পি কত, তাহলে পিটাই হচ্ছে আমাদের বর্তমান জনসংখ্যা। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার। ওকে, তাহলে আমাদের যে বৃদ্ধির হার বলে দিয়েছে, এটা কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। কত পার্সেন্ট বলে দিয়েছে, 2%। বলছে এন বছর পরে ওই জনসংখ্যা কত হবে। এন বছর পরে যে জনসংখ্যাটা হয় সেটা সূত্র কি ছিল, পি ইন্টু 1+r/100 হোল টু দা পাওয়ার এন, যেখানে পি হচ্ছে বর্তমান জনসংখ্যা, মানে পি থাকবে 1 আর এর জায়গায় কত বসবে, 2r বসবে, 2r/100 হোল টু দা পাওয়ার এন, বছরই বলেছে তো হোল টু দা পাওয়ার এন বসে যাবে। ওকে, এবারে দেখো, এখানে দেখো বৃদ্ধির হার বলেছে, তাই আমরা এখানে প্লাস নিয়েছি। যদি এখানে হ্রাসের হার বলতো তাহলে এই 1 প্লাসের জায়গায় আমি লিখতাম 1 মাইনাস, ঠিক। তাহলে দেখো এখানে 2 50 100 পি ইন্টু 1+r/50 হোল টু দা পাওয়ার এন, এত জন হবে এন বছর পরে জনসংখ্যা। ওকে, তাহলে পি ইন্টু 1+r/50 হোল টু দা পাওয়ার এন, এখানে অ্যান্সার দেখো অপশন বি তে রয়েছে এই অ্যান্সারটা। ওকে, এটাই হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 তে যাব। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, বলছে 3x² + 8x + 2 এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে, আলফা এবং বিটা, ঠিক। বলছে 1/α + 1/β এর মান কত। তাহলে দুটো বীজ যে যদি আলফা বিটা বলে দেয়, তাহলে আলফা প্লাস বিটা কত হবে, -b/a, ঠিক। ওকে, -b মানে এখানে কত, বিটা হচ্ছে আমাদের কার সহগ বলো, বি হচ্ছে এক্স এর সহগ, তাহলে আমি কত লিখবো, -8, এ মানে কার সহগ, x² এর সহগ, নিচে আসবে কত আমাদের 3। এবার আলফা বিটা মানে হচ্ছে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, c/a, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, মানে 2 হবে, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখবো 2/a, এ মানে হচ্ছে x² এর সহগ, মানে 3 হবে, বাই 3। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চেয়েছে কি আমাদের 1/α + 1/β, তাহলে 1/α + 1/β যদি করে দিই, লসাগু কত হবে এখানে, আলফা বিটা, ইয়েস অর নো। তাহলে এদিকে আসবে কত, বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা যাই হোক না কেন সেটাই হবে আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা এর মান কত বলে দিয়েছে, -8/3, তাহলে -8/3 ডিভাইডেড বাই আলফা বিটা কত বলেছে, 2/3। নিচে লিখবো কি আমাদের, আমরা 2/3 উল্টে দিব আমি, 8/3, নিচেরটা উল্টে গেলে কত হয়ে যাবে, 3/2, ইয়েস অর নো। 3 কেটে দাও, 2 4 এ 8, অ্যান্সার হচ্ছে আমাদের -4। ওকে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের, -4। অপশন দেখে নাও, এখানে অপশন এ বি সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো এখানে -√3 -5 এর অনুবন্ধীকরণী কত হবে, ঠিক আছে। দেখো, অনুবন্ধীকরণী মানে কি বলেছিলাম আমি, অনুবন্ধীকরণী অনুবন্ধীকরণী সেই দুটো করণীকে বলবো আমরা, ঠিক আছে না, যাদের আহ যোগফল, ওকে, কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হবে, ঠিক আছে, যাদের যোগফল কি হয়, মূলদ সংখ্যা। তাহলে দেখো, একদম ইজি প্রসেস যেটা থাকলো, যেটা হয় সেটা হচ্ছে কি, তোমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে, ওকে, যে সংখ্যাটা তোমাদের করণী হিসেবে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যখন অঙ্কটা করবে না, অনুবন্ধীকরণী বের করবে এখান থেকে, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি, তোমরা রুট ওভারের আগে চিহ্ন যাই থাকবে ওটাকে শুধু চেঞ্জ করে দাও, ব্যাস কমপ্লিট করে দাও, ওটাই হবে আমাদের অ্যান্সার। কি বললাম আমি, রুট ওভারের আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা প্লাস থাকলে মাইনাস করে দিবে। দেখো এইটা আমি করেছি, প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে কি করবে, প্লাস করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্লাস ছিল দেখো মাইনাস করেছি, কার, রুট ওভারের আগে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কার আগে, রুট ওভারের আগে কিন্তু চেঞ্জ করবে, এটা কিন্তু মাথায় রাখবে। সংখ্যার আগে, আমি দেখো সংখ্যার আগে কোনো চেঞ্জ করেছি কি, সংখ্যার আগে চেঞ্জ করেছি কি না, তাহলে তোমরাও করবে না সংখ্যার আগে চেঞ্জ। ওকে, শুধুমাত্র রুট ওভারের আগে চিহ্নটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে কি, -√3 -√5, অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, বলছে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি, এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ওকে, কি দৈর্ঘ্যের বলে দিয়েছে দেখো এখানে, সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক।
বলছে এ ও বি যদি 60 ডিগ্রি হয়, এ ও বি 60 ডিগ্রি হয়, তবে এবং সিডি সমান 6 সেন্টিমিটার হয়, তবে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? দেখো এখানে, তাহলে আমি আগে ছবিটা ড্র করে নিই, তারপরে বলছি। তাহলে এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপরে আমি একটা এ বি ড্র করব, আচ্ছা সরি, এ বি ড্র করব, এবং একই রকম ভাবে সিডি আর একটা ড্র করব, সেটা যে কোনো দিকে হতে পারে, কিন্তু যেন দৈর্ঘ্য সমান হয়, এইরকমই রাখলাম আমি। ঠিক, বলছে দেখো যে এ ও বি 60 ডিগ্রি, এ ও বি, আচ্ছা এটা এ বি সরল রেখা, চেয়েছে কি আমাকে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। আচ্ছা সিডি 6 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে, নামগুলো দিয়ে দিই, এ বি আর এটা রাখলাম আমি সিডি, দুটো কিন্তু সমান দৈর্ঘ্যের জ্যা, এখানে আছে ও, ওকে। আচ্ছা এ ও বি 60 ডিগ্রি, এ ও বি এটা বলে দিয়েছে আমাদের কি 60 ডিগ্রি, সিডি 6 সেন্টিমিটার, তাহলে সিডি এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক। তাহলে সিডি যদি 6 সেন্টিমিটার হয়, এ বিও কত হবে 6 সেন্টিমিটার, কারণ দুটো বাহুর দৈর্ঘ্য সমান, বলেই দিয়েছে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। আচ্ছা, বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে হয় আমরা যদি এ ও বের করতে পারি, এ ও মানে এইটা, এই বাহুটা, বা আমরা ও বিও বের করতে পারি, ঠিক না। এ ও এবং ও বি, এ ও এবং ও বি দুটো আমি বের করতে পারি, কারণ কি দুটোই কিন্তু বৃত্তের কি ব্যাসার্ধ। আচ্ছা, দেখো এখানে এও এবং এ বি ও বি যদি সমান হয়, তার মানে এর বিপরীত কোণগুলো কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা এবং এই কোণটা মিলে কত ডিগ্রি হবে? আমি এঁকে দিচ্ছি, দেখো এই কোণটা, এই যে কোণটা আঁকছি এই কোণটা, আর এই কোণটা, ঠিক আছে, দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে? দুটো কোণ মিলে নিশ্চয়ই 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 120 ডিগ্রি হবে, ঠিক। কেন 120 ডিগ্রি হবে? এটা তো 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি, তাহলে এই দুটো টোটাল 180, এই দুটো কোণ মিলেই হবে কত ডিগ্রি আমাদের, 120 ডিগ্রি। এবারে 120 ডিগ্রির মধ্যে আবার দুটো কিন্তু সমান, তার মানে 120কে বা এমনি যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে অ্যান্সার কত হয় আমাদের 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত হচ্ছে 60 ডিগ্রি, আবার এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি, ওকে। তাহলে দেখো প্রত্যেক বাহুর প্রত্যেকটা কোণ যদি সমান হয় 60 ডিগ্রি হয়, ওটা কি বাহু ত্রিভুজ হয়ে যাবে আমাদের, সমবাহু ত্রিভুজ, ঠিক না, সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ ও সমান ও বি সমান এ বি হয়ে যাবে। এবার এ বি কত দেওয়া রয়েছে আমাদের 6 সেন্টিমিটার, কারণ সিডি আমার 6 দেওয়া রয়েছে, মানে এ বিও 6 দেওয়া রয়েছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো দেখো, এ ও যা, ও বি তা 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমি একদম তোমাদের ডিটেল বলে দিচ্ছি, তোমরা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখে নাও, পারলে বই কোশ্চেন ব্যাংকটাও পাশে রাখো, প্রশ্ন বিচিত্রাটি, সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন যাব আমরা, কোশ্চেন নাম্বার 6। বলছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ডিগ্রি এর মান কত হবে? কত ডিগ্রির মান বলেছে, এক্স ডিগ্রি এর মান, মানে আমাকে কিন্তু এইটা চেয়েছে, কোনটা চেয়েছে, এই এক্স ডিগ্রি এর মান চেয়েছে। দেখো এখানে একটা জিনিস, আহ দুটো আমরা সূত্র কাজে লাগাবো এখানে। একটা হচ্ছে দিয়ে আহ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কি হয়, দুই সমকোণ হয়। তার মানে দেখো এখানে এই যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজটা রয়েছে না, এ বি বি সি সি ডি ডি এ, এই যে বৃত্তস্থ চতুর্ভুজটা রয়েছে, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই দুটো কোণ সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে, দুই সমকোণের সমান। তাহলে এইটা যদি 130 ডিগ্রি হয়, কোনটা এডিসি, তাহলে এবিসি কত হবে, নিশ্চয়ই 50 ডিগ্রি হবে, ইয়েস অর নো? কারণ 50 ডিগ্রি আর 130 মিললেই তবে গিয়ে 180 ডিগ্রি হবে, ঠিক। আচ্ছা, এবারে আরেকটা সূত্র কি পড়বো, আরেকটা উপপাদ্য থেকে আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে কি, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। দেখো এখানে এই বিসিটা কি, এখানে বিসিটা কি, এখানে হচ্ছে তোমার ব্যাস, তাহলে এই বিসি ব্যাসের উপর দেখো বিএ সি, এই কোণটা, এই কোণটা বিএসি, ঠিক। তাহলে এই কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানলাম কি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, কারণ বিসি ব্যাস যদি হয় সেটা অর্ধবৃত্ত হবে,
অর্ধবৃত্তস্থ কোণ কি হবে আমাদের? সমকোণ 90 ডিগ্রি। হয়ে গেল। এবিসি দেখো, এই যে ত্রিভুজটা বেরিয়েছে এবিসি ত্রিভুজ, কোনটা? ত্রিভুজ এবিসি। একটা 50, একটা 90, তাহলে আরেকটা কত হবে? নিশ্চয়ই বি এ সি। আচ্ছা, বি এ সি না, বিসি, বিসিএ, এই কোণটা যেটা আমাকে এক্স ডিগ্রি চেয়েছে। ওকে, এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, যোগ করে 180 থেকে বিয়োগ করে দিব। ওকে, মাইনাস করলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 9 5 14 140 ডিগ্রি হবে কত? এখানে 40 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান কত হয়ে গেল আমাদের? 40 ডিগ্রি, এই কোণটা। তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। তো 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে বলবো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের এরকম রেগুলার ভিডিও রায়ান মার্টিন থেকে নিয়ে আসি। তোমরা পারলে ভিডিওটিকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো শুরু করব নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো সব 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে? তাহলে 2 নম্বরের প্রশ্নগুলো করব আমরা এখন। ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো, বলছে কোনো মূলধন, জানি না আমি মূলধনটা কত, বার্ষিক 6.1/4% সরল সুদের হারে, কি সুদ বলেছে? সরল সুদ, ঠিক। সরল সুদের হারে কত বছরে, অ্যান্সার আমার কি তাহলে বের করতে হবে? সময় বের করতে হবে। দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে মূলধনটা দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তা হিসেব করে লিখি। তাহলে আমরা ধরে নিব যে, ধরি মূলধন এই টাকা, জানি না আমি কত, এবং সময় কি বছর, ঠিক। আচ্ছা, বার্ষিক যে সরল সুদের হার কত বলে দিয়েছে আমাদের? সরল সুদের হার, সরল সুদের হার আর ধরি আমরা, এটা কত বলে দিয়েছে? 6.1/4%, মানে হচ্ছে 25/4%। ওকে, দেখো কি বলেছে, কত বছরে দ্বিগুণ হবে। কি দ্বিগুণ হবে? মূলধনটা দ্বিগুণ হবে। তাহলে যত বছর আমি রাখবো, জানি না কত বছর রেখেছি, সেই বছরে পরে ওই যে মূলধনটা, নিশ্চয়ই ওই মূলধন থাকবে না, কিছুটা বাড়বে, ঠিক আছে? এবারে কি বাড়ে, তার মানে ওই মূলধনটা যে এত পার্সেন্ট সরল সুদে রেখেছি, যে সুদটা পাবো ওটা মূলধনের সঙ্গে যোগ করব, দিলেই তো আমার টাকাটা অ্যামাউন্টটা বাড়বে। তাই তো আমি রেখেছি এত পার্সেন্ট সরল সুদের হারে। বলছে বাড়বে, কত বাড়বে? বলছে যে মূলধনটা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এক্সাম্পল দিয়ে যদি তোমাদের আমি বোঝাই, যদি তোমার কাছে 100 টাকা তুমি রাখো, কত পার্সেন্ট সরল সুদের হারে? 6.1/4% সরল সুদের হারে। বলছে ওটা কত বছর পরে 200 টাকা হয়ে যাবে, মানে সরি, দ্বিগুণ হয়ে যাবে, মানে 200 টাকা হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি 100 তো ছিল, তার সঙ্গে সুদ অ্যাড হয়েছে, এবং সেই সুদটা কত? নিশ্চয়ই 100 টাকা। দিলেই তো গিয়ে মিলে গিয়ে সেখানে 200 টাকা হয়েছে, ঠিক। তাহলে খুব সহজ, বুঝে গেছো নিশ্চয়ই এটা। তার মানে দেখো এখানে আমরা লিখব যে সরল সুদ কত হবে আমার? সরল সুদ, যেটাকে আমরা আই বলবো, PRT/100, পি ইন্টু আর কত? 25/4 ইন্টু টি আমি জানি না, বাই 100। ওকে, এত টাকা, ঠিক আছে? তাহলে এটা যদি আমি গুণ করি, দেখো কত হবে? পি ইন্টু 25 ইন্টু টি বাই 4 ইন্টু 100, ঠিক আছে? 25/4 100, এটা গুণ করলে কত হবে? পিটি বাই 4/4 16, এত টাকা হবে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সরল সুদ। দ্বিগুণ হবে কত টাকা? কোন টাকাটা? পি টাকাটা দ্বিগুণ হবে। তার মানে শর্তানুসারে আমি লিখবো, শর্তানুসারে লিখবো, ছিল পি টাকা, কিন্তু টি বছর পরে আরো ওর সঙ্গে কি যোগ হয়েছে? সরল সুদ যোগ হয়েছে, মানে PT/16 যোগ হয়েছে, হয়ে গেছে কত? দ্বিগুণ। মানে এই পি টাকা দ্বিগুণ হয়ে গেছে, মানে 2p, যেটা আমি বলেছিলাম 100 টাকা হয়েছে কত? 200 টাকা। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি করব? PT/16 করব সমান 2p মাইনাস পি করব। ওকে, তাহলে PT ইকুয়ালস টু কত হবে? 2p মাইনাস পি মানে কত? p। তাহলে PT/16,
16, তাহলে পিটি কত হয়ে যাবে আমার? পি দুদিকে কেটে দাও, তাহলে অ্যাকচুয়ালি আমি এটাকে মুছে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, দেখো এতগুলো কেন লিখবো আমি। ওকে, পিটি বাই 16 সমান কত? পি হবে, পি কেটে দাও, তাহলে টি সমান কত হবে? এখানে 16 একে 16, তাহলে অ্যাকচুয়াল যে অ্যান্সার হচ্ছে আমাদের, যেটা আমি ধরেছিলাম, মানে আমাকে চেয়েছিল কত বছর পরে, তাহলে অ্যান্সার হবে কি 16 বছর পরে। ঠিক আছে, 16 বছর পরে যে টাকাটা রাখবে সেটা দ্বিগুণ হয়ে যাবে। ওকে, মানে সুদ প্লাস আসল মিলে দ্বিগুণ হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 2। বলছি ধর 2x মাইনাস ওয়াই অনুপাত 3x প্লাস 4y সমান 1:18 হলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক। প্রথমে আমি এক্স ইস টু ওয়াই বের করতে হবে। এক্স ইস টু ওয়াই বের করানোর পরে সেখানে এক্স এর এবং ওয়াই এর মান কে ধরবো আমরা, কে ধরে যেটা অশূন্য ধ্রুবক সেখান থেকে এক্স এবং ওয়াই বের করব, এখানে পুট করব, কেটে যাবে কে, যেটা বেরোবো ওটাই হবে আমাদের মান। তাহলে ফার্স্ট কাজ কি করব আমরা, দেখো কি রয়েছে আমাদের, 2x মাইনাস ওয়াই, লিখতে পারি এটাকে 3x, আচ্ছা 2x মাইনাস ওয়াই বাই 3x প্লাস 4y, লিখতে পারি এটাকে অনুপাত রয়েছে, অনুপাত রয়েছে মানে বাই হিসাবে লিখতে পারি, সমান 1/8। ওকে, এখান থেকে কি লিখবো আমরা, দেখো কোনাকুনি গুণ করলে কত হবে, 18 ইন্টু 2x মাইনাস ওয়াই। ওকে, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, ঠিক। তাহলে গুণ করার পরে দেখো কি পাচ্ছি আমি, এটা 3x প্লাস 4y, এক গুণ হলে ওটাই পড়ে থাকবে, ঠিক। এটা কত হবে, 36x মাইনাস 18y ইকুয়ালস টু 3x প্লাস 4y, বা 36x মাইনাস 3x, এক্স গুলোকে এই এক্সটাকে প্লাস এক্স ছিল এদিকে আনলে কি হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস এক্স লিখেছি। আবার 4y, এটা মাইনাস 18y এদিকে চলে এলে কি হয়ে যাবে, প্লাস 18y হয়ে যাবে, ইয়েস অর নো, ঠিক। দেখো এখানে 36 মাইনাস 3 হলে কত হবে, 33x, 33x সমান 4y প্লাস 18y যোগ হয়ে যাবে, 8 4 12, 22 হয়ে গেছে, ঠিক। তাহলে এক্স বাই ওয়াই সমান কি হবে, এক্স এর সঙ্গে এটা গুণ আছে, তার মানে এটা নিচে হলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর এটা তো এমনিতে এইদিকে রয়েছে, 22 উপরে পড়ে থাকবে, 11 2 22, 11 3 33। তাহলে এক্স বাই ওয়াই পেলাম কত আমি, 2/3। ওকে, এখান থেকে এক্স ইস টু ওয়াই সমান 2:3 লিখতে পারি। ওকে, তাহলে দেখো এই যে আমি অনুপাতটা পেলাম, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি কি করব, এক্স সমান ধরে নিতে পারি 2 কে, ওয়াই সমান ধরে নিতে পারি আমি 3 কে, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, ইয়েস অর নো, কে নট ইকুয়ালস টু 0। প্রদত্ত যেটা দেওয়া রয়েছে আমাদের প্রদত্ত, যেটা আমরা বের করব যার মান, এর মানটা তো আমি বের করব, এটাকে আমরা লিখব, তাহলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক। তাহলে 3x স্কোয়ার মানে কত হবে, 3 ইন্টু এক্স স্কোয়ার মানে 2k হোল স্কোয়ার, 2k হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কত, 3k হোল স্কোয়ার, নিচে 4x স্কোয়ার, 4 ইন্টু 2k হোল স্কোয়ার মাইনাস ওয়াই মানে হচ্ছে 3k হোল স্কোয়ার। ওকে, কত হবে, 3 ইন্টু 2k হোল স্কোয়ার মানে 4k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার, ঠিক আছে। এটা হবে 4 ইন্টু 4k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার, আর একটু করলে কত হবে, 4 3 12k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার বাই 16k স্কোয়ার মাইনাস 9k। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? মাইনাস করলে কত হবে, 9 3 12, 3k স্কোয়ার, 12 থেকে 9 বাদ দিব, আর এটা এটা অ্যাকচুয়ালি দেখো সব জায়গায় প্লাস ছিল, ঠিক না, আমি সব জায়গায় মাইনাস করে এসেছি, এগুলো সব প্লাস ছিল। 9 6 15 মানে 25k স্কোয়ার, কে স্কোয়ার কেটে দাও, পড়ে থাকবে কত, 3/25। তাহলে আমাদের যেটা অ্যান্সার বেরোনোর মানে যেটা চেয়েছে আমাদের অ্যান্সার এইখানে, এটা আমার বেরোলো কত, এর মান বেরোলো 3/25। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই আমি বের করলাম।
নেক্সট কোশ্চেনে যাব। যদি বুঝতে না পারো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কোথায় অসুবিধে হচ্ছে, আমি পুরো কিন্তু ডিটেল তোমাদের লিখে দিচ্ছি। তোমাদেরই কারো কোনো একজনের কমেন্ট দেখলাম যে আমি ডিটেল লিখে করানোর জন্য আমি তোমাদের সমস্ত কিছু কিন্তু লিখে করে দিচ্ছি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর কোন অঙ্কটা প্রবলেম হচ্ছে সেটা জানাও, আমি পরের ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করো তোমরা, ওকে? তো কমেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, ওকে? নেক্সট কোশ্চেনে যাব। দেখো আমরা বলছে একটি বৃত্তের দেখতে বড় লাগলো কি হবে? অঙ্কটা কিন্তু খুব সোজা, ওকে? বড় দেখতে যেটা হয় সেটা কি হয়? সোজা লাগে। যত দেখতে বড় হবে সেটা তত কিন্তু ওটা সোজা হবে, ঠিক আছে? তাহলে দেখো দিয়েছে একটি বৃত্তের ব্যাস দিয়ে দিয়েছে আমাদের কত, 10 সেন্টিমিটার। ওই বৃত্তের কেন্দ্রের দুই পাশে অবস্থিত দুটি সমান্তরাল জ্যা, কি জ্যা বলে দিয়েছে দেখো, সমান্তরাল জ্যা। দৈর্ঘ্য একটা বলে দিয়েছে 6 সেন্টিমিটার, একটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার। ওই জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? মধ্যে দূরত্ব কত, ঠিক? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমরা দুটো জ্যা অঙ্কন করব, কিন্তু কেন্দ্রের বিপরীত পার্শ্বে বলে দিয়েছে কিন্তু আমাদের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, ঠিক না? আমরা উপরে একটা ড্র করব, যেটা আমরা নিব 6 সেন্টিমিটার, মানে একটু উপরের দিকে নিই। আর 8 সেন্টিমিটার মানে কেন্দ্রে একটু কাছাকাছি হবে, যেহেতু ওটা একটু দূরে নিয়েছি আমি। ক্লিয়ার হয়েছে? এটা ধরে নিলাম। বলছে যে আহ, ওদের মধ্যে জ্যা দুটোর মধ্যে দূরত্ব, জ্যা দুটোর মধ্যে দূরত্ব মানে কি, কি বোঝায়? আমি বারবার বলেছি, দূরত্ব মানে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব মানে ওটা কি বোঝায়? লম্ব দূরত্ব, ওকে? আচ্ছা, ব্যাস বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ওকে? আচ্ছা, কেন্দ্র থেকে দুই পাশে অবস্থিত, একটা 6 একটা 8। আচ্ছা বলো, আমি যদি নাম দিয়ে দিই, ধরো এটাকে এবি নাম দিলাম, এটাকে সিডি নাম দিলাম। আচ্ছা, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, আমি ধরলাম এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, ওকে? দুটি জ্যা। এখানে কি বলে দিয়েছে বলো? এবি সমান কত বলে দিয়েছে? 6 সেন্টিমিটার। আর বিসি, সরি সিডি, সিডি সমান 8 সেন্টিমিটার। তাহলে এটা হবে পুরোটা আমাদের 6 সেন্টিমিটার, ওকে? এবারে দেখো এদের মধ্যে যে লম্ব দূরত্ব আমি নিয়েছি, একটা ছেদ করেছে পি বিন্দুতে, একটা ছেদ করেছে কিউ বিন্দুতে, ওকে? তাহলে কত ডিগ্রি কোণে এরা রয়েছে? 90 ডিগ্রি কোণে। তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব কি হয়? জ্যাটিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখান থেকে এই দূরত্বটা কত হবে বলো? এখান থেকে এই দূরত্বটা হবে আমাদের, ব্যাস বলে দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে ওবি হয়ে যাবে আমাদের 5 সেন্টিমিটার, ঠিক? একই রকম ভাবে ওডি, একই রকম ভাবে ওডি কত হয়ে যাবে আমাদের? 5 সেন্টিমিটার, কারণ ওডিটা কি ব্যাসার্ধ, তাই না? 5 সেন্টিমিটার, ঠিক আছে? দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটা বেরিয়েছে না, এই যে সমকোণী ত্রিভুজটা বেরিয়েছে, ত্রিভুজ পি ও বি, এই যে ত্রিভুজ পি ও বি, এইটা, ওকে? এই যে ত্রিভুজটা বেরিয়েছে, এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলো? সমকোণী ত্রিভুজ, কারণ আমি লম্ব অঙ্কন করেছি, সমকোণী ত্রিভুজ, ঠিক? তাহলে সমকোণী ত্রিভুজের পিবি কত সেন্টিমিটার? টোটাল যদি 6 হয়, এটা হয়ে যাবে কত? 6/2 সমান 3 সেন্টিমিটার। কেন? কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, ইয়েস অর নো? তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? 3 সেন্টিমিটার। একই রকম ভাবে, আচ্ছা ও বি, ও বি কত? ও বি হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 10/2 করব। ব্যাস দেওয়া রয়েছে ওটা, ওটা কি দেওয়ার ছিল? ব্যাস দেওয়া ছিল, ব্যাসার্ধ এটা বের করব আমরা, 5 সেন্টিমিটার। শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাবো? দেখো এই একটা রয়েছে আমাদের 3 সেন্টিমিটার, একটা এদিকেরটা রয়েছে 5 সেন্টিমিটার। এটা যদি লম্ব হয়, ও বিটা কি হয়ে যাবে? অতিভুজ। পিও কত হয়ে যাবে বলো? পিও সমান √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, বা ভূমি স্কোয়ার আমি নিব, এটাকে ভূমি নিলে এটা লম্ব হয়ে যাবে পিও স্কোয়ার, √25 - 9 মানে কত হবে?
16 মানে 4 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 সেন্টিমিটার। একই রকম ভাবে দেখো, একই রকম ভাবে যদি আমরা ত্রিভুজ কিউওডি নিই, এই ত্রিভুজটা কিউওডি, এই ত্রিভুজটা যদি নিই কিউওডি, এই ত্রিভুজের ওডি 5 সেন্টিমিটার, কিউডি কত হয়ে যাবে আমাদের 8/2, 8/2 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার। তাহলে বের করব আমি কোনটা, ও কিউ বের করব, দেখো কোনটা, এইটা, এটা পেয়ে গেছি। আর নিচেরটা বের করে নিলে দুটো যদি যোগ করে দিই আমি, তাহলে কি হয়ে যাবে, পুরোটা পেয়ে যাবো, এই পুরোটা পেয়ে যাবো আমরা। তাহলে এখানে ও কিউ, ও কিউ কত বেরোবে, √5² মাইনাস 4², 25 মাইনাস 16 মানে 9, মানে 3 হবে, 3 সেন্টিমিটার অ্যান্সার। তাহলে এটা 4, এটা 3 সেন্টিমিটার। তাহলে পি কিউ কত হবে, 3 প্লাস 4 সেন্টিমিটার মানে হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে লিখে দিবে অতএব জায়গা দুটির মধ্যে দূরত্ব হলো 7 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আইভি বলছে এবিইসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি বৃত্তের ব্যাস এই এবং বিসি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। বলছে সিবিই সমান 25 ডিগ্রি, বিসিই সমান কত বলে দিছে 20 ডিগ্রি, এইসি এর মান কত। এক ধার থেকে একদম ডিটেল বলে দিব আমি, দেখে নাও, মন দিয়ে শুনে নাও, হয়ে যাবে, কিচ্ছু নেই অঙ্কটা। এবি বৃত্তের ব্যাস, তাহলে দেখো আমি এবিটা টেনেছি এখান থেকে, এইটা হচ্ছে আমাদের এবি, ঠিক এইটাই বলে দিয়েছি কি আমাদের ব্যাস। ওকে, আচ্ছা, এই এবং বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, এই মানে এইটা, আর সিবি বা বিসি এটা কোনটায় কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। সিবিই, এবারে আমি মানগুলো বসিয়ে দেবো, সিবিই, সিবিই মানে হচ্ছে এইটা, ঠিক কত বলেছে 25 ডিগ্রি। ওকে, বিসিই 20 ডিগ্রি বলেছে, বিসিই মানে কোনটা, বিসিই এইটা, এটা কত বলেছে 20 ডিগ্রি। হলে এইসি এর মান কত, এইসি মানে এই কোনটা, এই কোনটা, এইটা আমাকে পেয়েছে। ঠিক আছে, কেমন করব অঙ্কটাকে দেখো আমরা। আচ্ছা দেখো, এক্ষুনি আমি বললাম কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, ঠিক আছে না। তাহলে প্রথম লিখবে কি, যে ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং এবি ইসি, এবি ইসি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, সিবি এবং এই যোগ করলে তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, এরপরে লিখবে কি 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 দেওয়া আছে সেটা লিখে ফেলতে হবে আমাকে। কোণ সিবিই, সিবিই সমান 25 ডিগ্রি, কোণ বিসিই সমান 20 ডিগ্রি, ঠিক আছে না, 20 ডিগ্রি। এবারে দেখো এখানে এবিটা কি, এবিটা কি বলো, এবিটা আমাদের ব্যাস। তাহলে এ সিবি, এ সিবি দেখো এই যে এই কোণটা, এ সিবি এই কোণটা কি হবে বলো, 90 ডিগ্রি হবে না, কেন, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এ সিবি, এ সিবি সমান 90 ডিগ্রি, ইয়েস অর নো, এ সিবি 90 ডিগ্রি। এ সিবি যদি 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল এ সিই এটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 110 ডিগ্রি হয়ে যাবে। কেন, কারণ এসিই মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা। তাহলে একটা 90 আর এদিকেরটা রয়েছে আমাদের দেওয়া আছে 20, তাহলে হয়ে গেল কত, 110 ডিগ্রি। ঠিক আছে না, তাহলে 110 ডিগ্রি খুব ইজিলি বেরিয়ে গেল। এবারে দেখো আমাদের একটা জিনিস, এইটা যদি 25 ডিগ্রি হয়, এইটা যদি 25 ডিগ্রি হয়, কোন কোনটা আমি দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটা সিবিই এটা 25 যদি হয়, দেখো সিই এই বৃত্তচাপের দ্বারা গঠিত, এইটাও ওই বৃত্তচাপের সঙ্গে তৈরি বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তচাপ দ্বারা গঠিত সমস্ত বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়, ইয়েস অর নো, বা পরিধিস্থ কোণ সমান হয়। তাহলে এটা যদি 25 ডিগ্রি হয়, এই কোণটাও নিশ্চয়ই 25 ডিগ্রি হবে, ইয়েস অর নো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি লিখে দিচ্ছি, সিবিই এই কোণটা, কিন্তু এই কোণটা সমান
এই কোণটা সি এ ই, সি এ ই, কারণ দেখো একটাই বৃত্তচাপ সিই বৃত্তচাপ, তাহলে শুধু পাশে লিখে দিবে কি একই বৃত্তচাপ দ্বারা গঠিত সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। এ শূন্য, তাহলে অতএব দিয়ে লিখতে পারি না আমি সি এ ই, সি এ ই এটা কত হয়ে যাবে আমাদের 25 ডিগ্রি, সি এ ই এই কোণটা হয়ে যাবে 25 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি 25 হয়, ত্রিভুজ সি এ ই, এই যে ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে একটা আমার আছে 25, একটা রয়েছে এই পুরোটা রয়েছে আমাদের কত 90 প্লাস 20, যেটাকে বের করলাম আমি 110 পেলাম। তাহলে এটা 110, এটা 25, তাহলে এইটা নিশ্চয়ই পেয়ে যাবো আমরা, 180 থেকে যোগ করে বাদ দিয়ে দিব। তাহলে ত্রিভুজের কোণ সিইএ, সিইএ মানে এটা যেটা আমাকে বের করতে চেয়েছে 180 ডিগ্রি মাইনাস 110 প্লাস 25 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, মাইনাস করলে কত হবে 45 ডিগ্রি, ঠিক না? অ্যান্সার কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের যেটা এইসি বের করতে বলেছিল, যেটা আমি, এটাই মানে এইসি। ওকে, এইসি কত পাচ্ছি আমরা 45। দেখো তোমাদের অনেক ধরে আমি করানোর চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা না হয়। ওকে, এর জন্য একটু টাইমও লাগছে, তোমরা বলো যদি আমাকে কুইক করতে বলো তো কমেন্ট করে জানাও যে স্যার স্লো হয়ে যাচ্ছে। তাছাড়া তোমরা একটা কাজ করতে পারো, যাদের স্লো লাগছে তোমরা স্পিড করে নিতে পারো, ঠিক আছে? 1.25 এরকম স্পিড করে নিয়ে বরং অপশানে গিয়ে এখানে স্পিড করে নিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট অ্যান্ড লাস্ট। ওকে, একটি চোঙের ভূমির পরিধি দেওয়া রয়েছে কত 44 মিটার, কত দেওয়া রয়েছে 44 মিটার। ওকে, উচ্চতা বলে দিয়েছে 14 মিটার, 14 মিটার। তার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই, চোঙের ক্ষেত্রে 2 পাই আর এইচ, ইয়েস অর নো? আচ্ছা, এখানে হাইট উচ্চতা দিয়ে দিয়েছে 44 মিটার, তাহলে আমার এটা এইচ কত বলে দিয়েছে 44 মিটার, সরি উচ্চতা না, উচ্চতা দিয়েছে সরি 14 মিটার, কত হবে 14 মিটার, ঠিক। আচ্ছা, ভূমির পরিধি দিয়ে দিয়েছে 44 মিটার, তাহলে আমি জানি না কত আর, আমি তো জানি না, তাহলে ধরে নিব আমরা, ধরি চোঙটির লম্ববৃত্তাকার চোঙ লিখবে ভালো, চোঙটির ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। ওকে, তাহলে চোঙটির ভূমির পরিধি কত হবে? একটা কি বৃত্ত তো 2 পাই আর মিটার, তাহলে এর শর্তানুসারে কি লিখতে পারি আমি? শর্তানুসারে লিখতে পারি 2 পাই আর সমান হচ্ছে 44 মিটার। ওকে, তাহলে 2 পাই আর কত পেলাম আমরা 44 মিটার। পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র এক্ষুনি লিখে দিয়েছি আমি। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। আচ্ছা, চোঙটির উচ্চতাটা লিখে দিলে ভালো হতো, এখানে চোঙটির উচ্চতা এইচ সমান কত বলে দিছে 14 মিটার, তাহলে 2 পাই আর এইচ কি হবে মিটার হবে, সরি মিটার স্কোয়ার হয়ে যাবে, ক্ষেত্রফল বর্গমিটার। এবারে দেখো 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ এর মান কত? 2 পাই আর এইচ এর মান কত বলো? 2 পাই আর এইচ এর মান দেখো এখানে 44 মিটার, ঠিক। তাহলে 44 গুণিতক এইচ এর মান কত 14 মিটার ইন্টু 14 বর্গমিটার,
14,56, 14,56, 61, 61 হচ্ছে, তাই না? 616 বর্গমিটার ও মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম চোঙটি। ওকে, পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 616 বর্গমিটার। তো আজকে এই পর্যন্ত। আহ, এই পর্যন্ত মানে এরপরে তো আর শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন আর নেই তো। সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের দেখো ডিটেল বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও। তোমাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করছি, তো অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। আর তোমাদের চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্কুল নাম্বার 12 নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।